আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ, এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের স্পেশাল 19 নাম্বার লেকচার। আমরা গত ক্লাসে 18 নাম্বার লেকচারে আমাদের ভারত যে শাসন ছিল সে ভারত শাসনের 1935 সালের ইতিহাস পড়তেছিলাম। তো আজকে আমরা যাই এরপর থেকে। তো আমাদের 3 নাম্বার যে অংশটা এটা হচ্ছে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন। 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হয়, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে কেন্দ্র ছিল সেখানে দ্বৈত শাসন প্রবর্তিত হয়। কেন্দ্রীয় সরকারের বিষয়সমূহ সংরক্ষিত এবং হস্তান্তরিত এই দুই ভাগে বিভক্ত করা হয়। সংরক্ষিত বিষয় গভর্নর জেনারেল তার ইচ্ছাধীন ক্ষমতা বলে পরিচালিত করতেন, তবে গভর্নর জেনারেল তাকে পরামর্শ দান এবং সাহায্য করার জন্য 3 জন উপদেষ্টা নিয়োগ করতে পারতেন। অন্যদিকে হস্তান্তরিত বিষয়সমূহ গভর্নর জেনারেল মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী পরিচালনা করতেন। অর্থাৎ আমাদের ভারতবর্ষের কেন্দ্রে 2 রকম শাসন ব্যবস্থা হইতো। একটা ছিল গভর্নর জেনারেলের শাসন ব্যবস্থা, আর একটা ছিল কি মন্ত্রিপরিষদের শাসন ব্যবস্থা। তো এই 2টা শাসন ব্যবস্থার কথা এখানে উল্লেখ করছে, জাস্ট এটা মনে রাখবা আর কি। তো এরপরে এরপর হচ্ছে শাসন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছিল 1935 সালে ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য। এখানে দেশের শাসন সংক্রান্ত বিষয়গুলোকে 3টি কৃতিত্বের অধীনে রেখে বিকেন্দ্রীকরণ করা হয়, যথা কেন্দ্রীয় বিষয়, প্রাদেশিক বিষয় এবং যুগ্ম বিষয়। মানে শাসন ক্ষমতাকে 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে কাজ করা হয়। কেন্দ্রীয় বিষয় দেশের রক্ষা, বৈদেশিক নীতি, মুদ্রা, যোগাযোগ, ব্যাংক, তারপর হচ্ছে ডাক, তার ও রেল বিভাগ সহ মোট 59টি বিষয় কেন্দ্রীয় কর্তৃত্বের অন্তর্ভুক্ত করা হয়। মানে যখন শাসন ব্যবস্থা শাসন কার্য পরিচালনা করা হবে তখন কেন্দ্রীয় অংশে একজন শাসন করবে, প্রাদেশিক অংশে আরেকজন শাসন করবে, যুগ্ম বিষয়ক অবস্থা আরেকজন দেখবে। মানে এগুলো হচ্ছে তোমার শাসন ব্যবস্থার কাঠামো। তো যেমন দেখো, দেশ রক্ষার জন্য একজন কেন্দ্রীয় পরিষদ কাজ করবে, তারপর হচ্ছে যোগাযোগের জন্য একজন কেন্দ্রীয় পরিষদ কাজ করবে। মানে এই সকল অবস্থার শাসন কাজ পরিচালনার জন্য যে দায়িত্ব থাকবে এটাই আর কি। তো দেখো তো কথাটা বুঝতে পারলা কিনা, কেন্দ্রীয় শাসন মানতে এই বিষয়গুলোতে যারা শাসন করবে তারা হচ্ছে আলাদা অংশে কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে তারা যারা কাজ করবে আর কি। এটা আমাকে জানাও কথাটা বুঝতে পারছো কিরকম? এরপর হচ্ছে প্রাদেশিক বিষয়, যেমন আইন শৃঙ্খলা নিয়ে কাজ করবে যারা, শিক্ষা নিয়ে কাজ করবে, স্বাস্থ্য নিয়ে, পুলিশ, কৃষি, কারাগার ও ভূমি রাজস্ব সহ মোট 54টি বিষয়কে প্রাদেশিক কর্তৃত্বাধীন করে রাখা হয়। তো এই সেক্টরগুলোতে অন্যান্য মানুষ কাজ করতো শাসন ক্ষমতার জন্য। যুগ্ম বিষয় যেমন বিবাহ, ঔষধ, বিদ্যুৎ, তারপর শ্রমিক কল্যাণ, ফৌজদারি, দেওয়ানি আইন ও বিচার প্রণয়ন সহ মোট 36টি বিষয় যুগ্ম কর্তৃক রাখা হয়। মানে এই সেক্টরগুলোতে আরও অন্যান্য কর্মচারীরা কাজ করতো শাসন করার জন্য। টেবল 5 বলতেছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন। 1935 সালের ভারত শাসন আইনে দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা সৃষ্টি করা হয়। উচ্চ কক্ষের নাম রাষ্ট্রীয় সভা এবং অপর কক্ষের নাম নিম্নকক্ষ বা ব্যবস্থাপক সভা। মানে 2টা কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয়। আইনসভার আইনে যারা কাজ করবে তাদের 2টা সেক্টর থাকে, একটা হচ্ছে এক কক্ষ, এটা হচ্ছে দ্বিকক্ষ। তো আসলে দ্বিকক্ষ মানে 2টা সেক্টর থাকবে, যে 2টা অংশে মানুষ কাজ করবে। একটু এটা আমি আসতেছি। তো যেখানে ছিলাম আর কি, পরবর্তীতে জয়েন করছো কে? হ্যাঁ, মারুফা না, চলে গেছে আবার। আচ্ছা, তো দেখো, তো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, তো যেখানে বলতেছিলাম আর কি, তো এটা মোটামুটি আমরা কমপ্লিট বুঝতে পারলাম। এখন দেখি যে আমাদের 2টা কক্ষ ছিল, উচ্চ কক্ষ, এটা হচ্ছে নিম্নকক্ষ। উচ্চ কক্ষের নাম রাষ্ট্রীয় সভা আর নিম্ন কক্ষের নাম ছিল ব্যবস্থাপক সভা। তো বলতেছে উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ছিল 260 জন এবং এর কার্যকাল ছিল 9 বছর। মানে উচ্চ কক্ষে যারা কাজ করবে এরা 9 বছর কাজ করতে পারবে, তবে 3 বছর অন্তর অন্তর 1/3 সদস্য পরিবর্তনযোগ্য ছিল। মানে 3 বছর পর পর 3 ভাগের 1 অংশ মানুষকে পরিবর্তন করতে পারতো বা বাছাই করতে পারতো। যেমন আমাদের বিভিন্ন সরকারি কার্যক্রমে বদলি করা হয়।
এক একজনকে এক এক দেশে জায়গায় বদলি করা হয়, অর্থাৎ আমাদের নতুন নতুন সেক্টর, নতুন নতুন মানুষকে যুক্ত করা হয় রাষ্ট্রীয় কাঠামে বা সরকারের দায়িত্ব কাঠামে। তো আমাদের যখন উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হয়েছিল, এর সময় ছিল 9 বছর, মানে 9 বছর এই সেক্টরটা কাজ করবে ভারতবর্ষে। আর 3 বছর পর পর এই জায়গার মধ্যে ছিল 260 জন, এর 3 ভাগের 1 অংশ নতুন নতুনভাবে যুক্ত হবে, মানে নতুন নতুন মানুষ যুক্ত হবে এই সেক্টরে কাজ করার জন্য। অন্যদিকে নিম্নকক্ষের সদস্য সংখ্যা ছিল 375 জন এবং এদের সময় ছিল মাত্র 5 বছর। তো এই 5 নম্বর পয়েন্টটা মুখস্থ রাখবা যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয় এই ভারতীয় আইন ব্যবস্থায় 1935 সালে। দেখো এই লাইনটা বুঝতে পারলা কিনা। এরপরে দীর্ঘ ও জটিল সংবিধান। 1935 সালের আইন বা সংবিধান ছিল বেশ বিস্তৃত জটিল প্রকৃতির, অর্থাৎ 1935 সালে যে আইনটা তৈরি হয় ভারতবর্ষে, ভারত শাসন আইন, এটা ছিল অনেক কঠিন প্রকৃতির। এতে ছিল 41টি অংশ, 10টি তালিকা এবং 321টি ধারা। মানে এই আইনের মধ্যে এতগুলো হিসাব ছিল। অংশ বলতে বোঝায় তোমার এই আইনটা তৈরি হয়েছে কতগুলো বিভাগের মাধ্যমে, এবং বলতেছে 10টি তালিকা, মানে এখানে কতগুলো সেক্টর আছে, এবং 321টি ধারা, মানে প্রতিটা আইনের মধ্যে কতগুলো ধারা নিয়ে কাজ করতে সিটিসি। তো এইগুলো আমাদের শাসন ব্যবস্থার বিষয়, এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো যখন আমরা শাসন ব্যবস্থা নিয়ে কাজ করব। আপাতত মনে রাখবো যেটা অনেক জটিল ছিল আর কি। বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বিস্তৃত বর্ণনা, মন্ত্রিপরিষদ ও আইন পরিষদ সমূহের ক্ষমতা সীমিতকরণে বিভিন্ন রক্ষা কবচের সংযোজন ইত্যাদি এই সংবিধানকে জটিল ও বিস্তৃত রূপ দান করে। এটা মনে রাখবো। 6 নাম্বারটা। 7 নাম্বার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন। 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত স্থাপনের ব্যবস্থা করা হয়। এই যুক্তরাষ্ট্রীয় আদালত শাসনতন্ত্রের ব্যাখ্যা দান এবং কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারসমূহের মধ্যে উপস্থাপিত বিরোধ মীমাংসা করতে পারেন। অর্থাৎ এই সময় যখন একটা যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়, তখন আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের মধ্যে যে ছিল, ঝগড়া ছিল, মানে কী বলা যায় এটাকে, মানে শত্রুতা ছিল, এর মীমাংসা করার জন্য যুক্তরাষ্ট্রীয় আদালত কাজ করতেছিল। কিন্তু ব্রিটিশ প্রিভি কাউন্সিলের বিচার কমিটি চূড়ান্ত আপিল আদালত হিসেবে অক্ষম থাকে। অর্থাৎ আমাদের এই যে যুক্তরাষ্ট্রীয় আদালত যখন এদের মীমাংসা নিয়ে কাজ করতেছিল, কিন্তু এরপরেও আমাদের ব্রিটিশদের যে একটা বিচার ব্যবস্থা ছিল, সেই বিচার ব্যবস্থা কি এদেশে রয়ে যায়। এই অংশের মধ্যে এটাই কাজ করে। তো এটা হচ্ছে এতটুকু অংশ আলোচনা। তো এরপরে আমরা যাই পরবর্তী অংশে। তো পরবর্তী অংশটা হচ্ছে আমাদের এরকম, একটু ওয়েট, আমি দেখাচ্ছি। তো আমাদের এখানে বলতেছে যে উপদেষ্টা পরিষদ গঠন। এখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু 17টা পয়েন্ট আছে। তো দেখো আমি আস্তে আস্তে আলোচনা করি। তো এখানে বলতেছে 8 নাম্বার পয়েন্টে যে উপদেষ্টা পরিষদ গঠন। 1935 সালে ভারত শাসন আইনে ইংল্যান্ডে ভারত সচিব কাউন্সিলের অবসান করে তার স্থানে একটি উপদেষ্টা পরিষদ গঠন ব্যবস্থা করা হয়। এই আইনে ভারত সচিবের ক্ষমতা কমিয়ে ভারত সরকারের হাতে উল্লেখযোগ্য ক্ষমতা হস্তান্তর করা হয়। এরপর হচ্ছে দুষ্পরিবর্তন সংবিধান। এটা আমার লাগবে না, জাস্ট দেখলাম আর কি। দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই আইনে প্রণীত সংবিধান ছিল অনমনীয় এবং দুষ্পরিবর্তনীয়, মানে কি অনেক কঠিন ছিল। আচ্ছা একটু ওয়েট, একজন এসএমএস দিয়েছে যে সোনিয়া মনে হয়, হ্যাঁ, লেখাগুলো ঝাপসা লাগতেছে, মারুফা লাগতেছে ঝাপসা। লেখাগুলো তো আমার এখানে ক্লিয়ার আসার কথা, নেট তো ঠিক আছে আমার এখানে। বাকিদের কী অবস্থা একটু বলো তো, বাকির একটু কথা বলো, তোমাদের কি দেখা যাচ্ছে? আচ্ছা একটু দেখো কষ্ট করে, যদি মারিফা নেট সমস্যা হয় তোমার তাহলে দেখতে সমস্যা হবে। যাই আমি পরে যাই, দেখো জাস্ট শুনো আর কি, মনোযোগ দেখি কি লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলো বলতেছি। তো এবার বলতেছি আমাদের এখানে যে ভারতের কেন্দ্রীয় বা প্রাদেশিক আইনসভার সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা ছিল না। অর্থাৎ ভারতের যে কেন্দ্রীয় আইন ছিল, প্রাদেশিক আইন ছিল, এগুলো যে সংশোধন করবে এর কোনো ক্ষমতা ছিল না। এই আইনে একমাত্র ব্রিটিশ সরকারের হাতেই সংবিধান সংশোধন করার ক্ষমতা অর্পণ করা হয়। হ্যাঁ সোনিয়া, নেট সমস্যার কারণে তোমার সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। আসলে নেট সমস্যা হলেই মূলত প্রবলেমটা হয়, একটু কষ্ট করে দেখো। তো যেটা বলতেছিলাম যে আমাদের ভারতীয় যে আইনটা ছিল, ভারত শাসন আইন, সেই আইন সংশোধন করার জন্য কোনো ক্ষমতা ভারতবাসীর কাছে ছিল না। এই আইনটা সম্পূর্ণরূপে ব্রিটিশদের কাছে ছিল। ব্রিটিশ সরকার চাইলে এই আইনটা কী করতে পারবো, সংশোধন করতে পারতো, কিন্তু ভারতবর্ষের কাছে এটা ছিল না। মনে রাখবা। মুসলমানদের প্রতিনিধিত্ব। 1935 সালের ভারত শাসন আইনে আইন পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে
সাম্প্রদায়িক স্বতন্ত্র নির্বাচনের প্রথা বহাল রাখা হয় এবং গুরুত্ব অনুসারে শাসন রক্ষণে সংগঠন ব্যবস্থা করা হয়। এই আইনে কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য 1/3 প্রতিনিধিত্ব রাখা হয়। মানে এই আইনসভার মধ্যে যাতে মুসলমানরা কাজ করতে পারে এর জন্য কিছু অংশ রাখা হয়, কিছু সিট রাখা হয়, যেমন 3/1 অংশ সিট রাখা হয় মুসলমানরা যাতে অংশগ্রহণ করে আইনসভায় কাজ করতে পারে। এই ভারত শাসন আইনের মধ্যে এটা ছিল, এই অংশের মধ্যে এই মুসলমানদের একটা অংশ রাখছিল। কথা কি বুঝতে পারছো এতটুকু? এরপর 11 নম্বর, প্রাদেশিক আইনসভার প্রতিনিধিত্ব। এই আইনের দ্বারা ভারতের প্রাদেশিক আইনসভাগুলো পুনর্গঠিত হয়। 11টি প্রদেশের মধ্যে 6টি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। এই প্রদেশগুলো ছিল বাংলা, বিহার, আসাম, বোম্বাই, মাদ্রাস এবং কি যুক্তপ্রদেশ। অবশিষ্ট 5টি প্রদেশ আগের মতোই এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাখা হয়। তো এই আইনসভার মধ্যে 11টা ছিল মোট প্রদেশ, এর মধ্যে 6টা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট, বাকি 5টা ছিল কি এক কক্ষ বিশিষ্ট। মনে রাখবা, এটা লাগবে না। 12 নম্বর দেখি, গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি। 1935 সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতা গভর্নর জেনারেলের হাতে ন্যস্ত করে তাকে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়। এই আইন গভর্নর জেনারেলকে বিশেষ দায়িত্ব ও ইচ্ছাধীন কর্তৃত্ব প্রয়োগের ক্ষমতা প্রদান করে। যেটা দেখলাম আর কি। 13 নম্বর, রাজপ্রতিনিধির পদ। এই আইন রাজপ্রতিনিধির পদ সৃষ্টি করে। এই নতুন পদ গঠনের উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলোর উপর রাজার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করা। অর্থাৎ আমাদের এইখানে যে নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে যে রাজপ্রতিনিধি, অর্থাৎ একটা দেশের যে বিভিন্ন প্রদেশ ছিল ভারতবর্ষে, সেই প্রদেশগুলোতে যে রাজ্যগুলো থাকতো, সেই রাজ্যগুলো একজন রাজা কাজ করতো। সেই রাজা কী করতো, সেই রাজ্যটা কী করতো, শাসন করতো। তো আমাদের 1935 সালের ভারত শাসন আইনের মধ্যে সেই রাজ্যগুলোর যে আলাদা আলাদা শাসন ব্যবস্থা ছিল সেটা বহাল ছিল, যাতে করে প্রত্যেকটা অপদেশে এক একজন রাজা শাসন করতে পারে। মনে রাখবা। ব্রহ্মদেশকে বিচ্ছিন্নকরণ। 1935 সালের ভারত শাসন আইনে ব্রহ্মদেশকে মানে বার্মা, বর্তমান যেটা মিয়ানমার নন, সেটা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা হয়। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ এর পার্শ্ববর্তী হচ্ছে মায়ানমার, এ বলছে ভারতবর্ষ, পাকিস্তান। তো এই যে আগে কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যেই কী ছিল, এই আমাদের বার্মা ছিল বা মায়ানমার ছিল। তো এই বার্মা হচ্ছে ভারতবর্ষের আলাদা একটা অংশ, ভারতবর্ষের না। এই জন্য এই বার্মাকে আলাদা করার জন্যই ব্রহ্মদেশ বিচ্ছিন্নকরণ নীতি চালু হয়। অর্থাৎ 1935 সালে যে ভারত শাসন আইনটা হয়, সে আইনের মধ্যে আমাদের এই বার্মাকে আলাদা করার জন্য পরিকল্পনা করা হয়। কথাটা বুঝতে পারছো? কথা বইল, রেসপন্স করো। এরপরে 15 নম্বর, নতুন প্রদেশের সৃষ্টি। এটা মুখস্থ করবে ডাইরেক্ট। এই আইনের মাধ্যমে উড়িষ্যা ও সিন্ধু নামে নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। মানে এই আইনের মাধ্যমে ভারতবর্ষে 2টা নতুন প্রদেশ সৃষ্টি হয়, একটা হচ্ছে সিন্ধু, একটা হচ্ছে কি উড়িষ্যা। মনে রাখবে এটাও। 16 নম্বর, আইন সংশোধনের ক্ষমতা। 1935 সালের ভারত শাসন আইন সংশোধনের ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে রাখা হয়। অর্থাৎ 1935 সালে যে ভারত শাসন আইনে সংশোধন করার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাব যাতে ভারত পার্লামেন্ট থেকে হয় সেই বিষয়টা নিয়ে কাজ করে। 17 নম্বর হচ্ছে ভোটাধিকার সম্প্রসারণ। 1935 সালের আইনে ভোটাধিকারের যোগ্যতা শিথিল করায় অনেকে নতুন ভোটার হন। অর্থাৎ আমরা জানি যে একটা দেশের সরকার গঠন করতে ভোট প্রয়োজন, নির্বাচন প্রয়োজন। তো ভারতবর্ষে আগে থেকে নির্বাচনটা খুব কম হইতো, মানুষ ভোট দিতে পারতো কম। তো 1935 সালে আইনের মধ্যে বলা হয়েছে এখন থেকে নতুন নতুন ভোটার তৈরি হতে পারবে, নতুন নতুন মানুষ ভোট দিতে পারবে। মানে কি ভোটাধিকারটা চালু হবে। তো মোট ভোটের সংখ্যা দাঁড়ায় সেখানে শতকরা 14 ভাগের কিছু বেশি। অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 14 জন মানুষই করতে পারবে, ভোট দিতে পারবে, এরকম কিছু একটা। তবে আগে আরও কম ছিল অধিকারটা, আগে একবারে ছিলই না বললেই চলে। তো এই হচ্ছে মোটামুটি 17টা পয়েন্ট। এটা ছিল আমাদের ভারতবর্ষের 1935 সালের ভারত শাসনের বৈশিষ্ট্য। এই 17টার মধ্যে যে কোনো 10টা মুখস্থ করতে পারলেই হইল। গত ক্লাসে বলছিলাম, তো আজকে 17টুকু আলোচনা করলাম। যে কোনো 10টা মুখস্থ করলে, 10টার যদি কম হয় সমস্যা নেই, জাস্ট মুখস্থ করে রাখবা, সৃজনশীলের মধ্যে লিখতে হবে। এই জন্য যা যা আলোচনা করছি তোমাকে জানা, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়বো। অনেক আমাদের আছে, এই অবদানটা একটু বড়, তো এটা পড়ার পরে আমরা কী করবো, সৃজনশীলের জন্য যতটুকু লাগে আমরা ততটুকু দেখবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকের মতো আমরা এখানে রাখতেছি। আজকে আমাদের রাত 11টা 15তে ইনশাআল্লাহ আইসিটি ক্লাস আছে।
আইসিটি পড়াবো, থাইকো সবাই। তো এখানে আজকের মতো স্পেশাল ক্লাসটা কমপ্লিট। আইসিটি কোথা থেকে হবে? আইসিটি বুঝি নাই, কি বললাম? আইসিটি ক্লাস কয়টা থেকে স্যার? আজকে 11:15 হবে, 11:15 রাত 11:15 আইসিটি ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, তো আজকের মতো আমরা ক্লাস এখানে রাখতেছি। আল্লাহ হাফিজ।